চন্দ্রকর্ণে সকাল সকাল কিসের একটা বিশাল আয়োজন শুরু হয়ে গেছে। কেমন একটা শ্বাস রব বলে মনে হচ্ছে। কী কারণে এত আমোদিত সকলে সেটা বোঝা যাচ্ছে না। ঘর থেকে তীক্ষ্ণ শব্দ ভেসে আসছে নিচ থেকে। চোখ বন্ধ করে ঈশান বলে দিতে পারল তিতির বিছানা বা ঘরে কোথাও নেই। নিচে গিয়েছে এবং তাদের বেডরুমের দরজাটা হাট করে খুলে রেখেছে। মেয়েটা আগে উঠলে এই এক সমস্যা, কখনো ভালো মতো দরজা আটকে যাবে না। হতে পারে ইচ্ছে করে এমন করে। বালিশ আঁকড়ে উবুর হয়ে শুয়েছে ঈশান, বা গালটা ডুবে আছে নরম বালিশের মধ্যে। দু হাত মাথার বালিশের খামচে ধরে আছে। মাথাটা সামান্য উঁচিয়ে নিভু নিভু চোখে ফোনে সময় দেখলো। তিতি সত্যি বিছানা নেই, দরজাটাও খুলে দেওয়া। আনমরা ভাঙলো। ঈশানের ওঠা উচিত, বেশ বেলা হয়ে গেছে। আজকে অফিস সকাল সকাল যাওয়া যায়। ঈশান পেশল দু হাতে ভর দিয়ে উদাম শরীর নিয়ে উঠে বসে ফোনটা মুখের সামনে ধরতে খেয়াল হলো বেশ কিছু ফোন কল। অপরিচিত নাম্বার যেমন আছে, কিছু পরিচিত নাম্বার আছে। অমিত, নিয়াজ। ঈশান প্রথম কল ব্যাকটা অমিতকেই করলো, যেখানে দরকারি কথাগুলো শেষ করে নিয়াজকে। সাজিদের সাথে কিসের কথা থাকতে পারে তার, সে হিসাব জলদি মিলবে। নিয়াজ বোধহয় অপেক্ষাতে ছিল ঈশানের ফোনের। রিসিভ হলো একটা মাত্র রিং হওয়ার সঙ্গে সঙ্গে। উত্তেজিত কণ্ঠে বলল, তোকে আজকাল পাওয়া যায় না কেন বলো তো? দেখা করা তো বন্ধই করে দিছিস, ফোনেও পাই না। বউয়ের আঁচলের তলায় ঢুকে থাকিস নাকি? আশ্চর্য! বউকে রাখবি না, এর সাথে সংসার করবি না, এই বলতে বলতে সেই বিয়ের কয়েকদিনের পর থেকে তুই লাপাত্তা। সুন্দর বউ পেলে এমনই হয়, সেটা জানি। তাই বলে এত পরিবর্তন মানা যায় না ভাই। বউয়ের সাথে তো কিছুই করিস না, তাহলে এত গা ঘেঁষে ঘেঁষে কী আছে? ছেলেটা ফোন দিয়ে ফাজলামি শুরু করেছে। গড় গড় করে বাজে কথাগুলো আউড়ে দিল। ইচ্ছে তো হচ্ছে একটা রামধনু দিয়ে ফোন কেটে দিতে, তবে সকাল সকাল চেঁচামেচি করতে ইচ্ছে হলো না। হাতের উল্টো পিঠটা চোখ ডলে ডলে ঘুম কণ্ঠে ঈশান ধমকে দিল এক প্রকার, মুখ বন্ধ কর। গা ঘেঁষাঘেঁষি করি বা অন্য কিছু করি সেটা তো না জানলেও চলবে। কি বলার জন্য কল দিয়েছিস সেটা বল। আমি আমার বউকে নিয়ে কী করব তাতে তোর কাজ কি? ফোনের ওপাশ থেকে নিয়ে যে দীর্ঘশ্বাস শব্দ কানে শোনা গেল, সম্ভবত ব্যঙ্গ করছে ঈশানকে। নিয়াজ খুক খুক করে কেশে নিল কয়েকবার, তারপর ভারী করলো কণ্ঠস্বর, কি করছিস আজকাল? দেখা করিস না কেন? রিসেন্টলি একটু বিজি। বল এখন ফোন দিচ্ছিলি কেন? এটা বলতে দেখা কর। কবে থেকে আড্ডা হয় না বলতো? একটা নিউজ দেওয়ার আছে। ঈশান ভাবল কিয়ৎক্ষণ, সময়ের হিসেবে করলো খানিকটা, তারপর গম্ভীর সুরে বলল, আজ হবে কিনা বুঝতে পারছি না, বিকেলের দিকে জানাই। আজ না হলে কাল। আজ না, কালই আয়। তিতিরকে নিয়ে আসবি। ওকে কি দরকার? আরে আমাদের তো কিছু ফ্রেন্ডরা থাকবে। ফাহিমদের চিনতি না? ওরা আসছে এমনিতে। তিতির তো কেউ চেনে না। তুই যে বিয়ে করছিস এটাও কেউ জানে না প্রায়। নিয়ে আয়, ভালো লাগবে মেয়েটার। ওদেরও সারপ্রাইজ হবে। তুই রুষাকে বাদে অন্য কাউকে বিয়ে করছিস, আই মিন রুষা তোর ঘাট থেকে নেমেছে, এটা জানলে সবার রিয়াকশন কেমন হবে ভাবতে পারছিস? না তো, ভাবতে পারছি না, ভাবতে চাইছিও না। তিতিরকে নিয়ে যাওয়ার বিষয়টা তৎক্ষণাৎ নাকচ করে দিল ঈশান। সাজিদ, নাইম বাদে বাকি ফ্রেন্ডদের সাথে কখনো জীবনে মাখোমুখো সম্পর্ক ছিল না ঈশানের। তাদের এই ছয়জনের একটা গ্রুপ বাদে কারোর সাথে ওঠা বসা ছিল না ঈশানের। বরাবরে গম্ভীর হয়ে থাকতো সে। কাজের বাইরে কথা বলা হতো না আগে থেকে। তাছাড়া নিয়াজ যাদের কথা বলছে ওদের কোনোটায় খাঁটি বাংলা বলতে গেলে অথবা বাজে ধরনের। কয়েকজনের মধ্যে তো পুরুষ মানুষ হিসেবে যতটা বাজে গুণাবলী থাকা যায় সব আছে। মেয়ে দেখলে হুঁশ থাকে না এদের। তিতির এর মধ্যে নিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। ঈশান রাশভারী জবাব দিল, অন্য সময় যখন আমাদের গ্রুপে আড্ডা হবে তখন নিয়ে যাবো, এবার না। নিয়াজ ব্যস্ত হলো খানিকটা, ব্যস্ত করলো বলে, শোন, বুঝিস না কেন তুই? এদিকে অনিমা ঋতু আছে, ওদিকে তিতিরকে নিয়ে আয়। এক কাজ কর, সাথে নিশি আর নুরিকেও নিয়ে আয়। তাই আর একা লাগবে না তিতিরের, ভালো লাগবে, বিশ্বাস কর। ফাহিম পুরুষ মানুষ। কেমন পুরুষ জানিস না? সেখানে আমি আমার বাড়ির মেয়েদের নিয়ে যাব? আর ইউ ম্যাড? খেপে যাচ্ছিস কেন বাড়ি? খোলাখুলি বলি। ওরা ওরা একটা ছোট্ট গেট টুগেদার করছে, নর্মালি আর কি, কোনো পরিকল্পনা নেই। ঢাকা থেকে আসছে ওরা। শুধু ফাহিমের কথা ধরছিস কেন? ওর কথা তো আমি বললাম জাস্ট উদাহরণ হিসেবে। ও না হয় বাজে, ভালো কি থাকবে না? তাছাড়া আমরা আছি কি করতে? আমরা থাকতে কি করবে, কি বলবে?
চল না, কতদিন পর দেখা হবে সবার বলতো। কারো কারো দেখবি বাচ্চা কোলে নিয়ে আসছে, তুই যাবি বউনি, থ্রিলিং ব্যাপার না? ঈশান মোটেও থ্রিলিং ব্যাপার লাগছে না। এমনিতে তার হইহট্টগোল খুব একটা পছন্দ নয়। নিয়ে যে ছেলে মানুষই বা হইচই ছাড়া কারোর সাথে হাসাহাসি করতে পারে না সে। তবে নিয়ে যায় লাগাতার অনুরোধ খানিক নরম হলো বোধহয়। দীর্ঘশ্বাস ফেলে বলল, বেশ দেখি, পরিস্থিতি বুঝে। আজ ব্যস্ত, ওটা কবে? কালকে। ওকে, দেখি। গোটা একটা ঘরের অবস্থা দেখে আতঙ্কিত হতে হয়। বিধ্বস্ত সব কিছু, মনে হয় খানিক আগে তাণ্ডব হয়ে রয়ে গেছে। কোনো কিছু তার জায়গা মতো নেই। কাচের জিনিস থেকে শুরু করে আসবাবপত্র সব ভাঙাচোরা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে। বাঁ হাতের কনুই দিকটা ছড়ে গিয়েছে প্রায়। টপ টপ করে রক্ত পড়ছে সেখান থেকে। সে নিয়ে কাউচের উপর কঠিন মুখে বসে আছে ইয়াস। চোয়াল শক্ত হয়েছে, কপালের শিরা উপশিরাগুলো ফুলে ফুঁপে আছে, দপদপ করছে সেসব। চোখের দৃষ্টি কাউকে ভস্ম করে দিতে পারে সম্ভবত। খানিক দূরে পাথরের মতো দাঁড়িয়েছে তার বাড়ির সেই কাজের মেয়েটা, মিতু। মেয়েটা যেন নড়তে চড়তে ভুলে গেছে, বরফ হয়ে জমে আছে। শ্বাস ফেলছে কি ফেলছে না বোঝা যাচ্ছে না। ইয়ে চুপ করে বসা প্রায় মিনিট বিশেক। কেউ কেউ কোনো কথা বলছে না। এতক্ষণে মুখ খুলে ইয়াস দাঁতে দাঁত পিষে বলল, তোমার সাহস কী করে হয় আমার বাচ্চা পেটে ধরে? আনসার মি। কোন সাহসে এমন কাজ করলে বসলে? মৃদু পাথর বনে যায়। সাহস? সে কাজের মেয়ে বলে মাতাল হয়ে রোজ রাতে তার উপর অত্যাচার করা হয়, তাতে সাহসের দরকার পড়ে না। দরকার পড়ে কখন? সেই অনাকাঙ্ক্ষিত রাতগুলির সাক্ষী হিসেবে তার এই ছোট্ট প্রাণ তৈরি হয়। মৃদু জবাব দিতে পারে না, আর না তো এসব ব্যক্ত করতে পারে। সে কে? সামান্য কাজের মেয়ে, রাস্তা থেকে তুলে নিয়ে আসা। আজ বাড়ির মালিকের কাছে অত্যাচারিত হয়েছে। এ বাড়ি না আসলে পথে ঘাটেই হতো। যেতে আসতে পুরুষ মানুষ ডাকে হিংস্র প্রাণীরা খুব লিখিত। ভাগ্য তার একই থাকতো, বদলাতো না কখনো। ইয়াস রাগে গজগজ করে রাগে দু হাতে মাথার চুল খামচে ধরছে বারংবার। অসহায় লাগছে, লাগছে তো। সে তো মনে করতে পারছে না এই মেয়ের সাথে সে ঠিক কী করেছে। কোনো একদিন ভুলে ভুলে হয়ে গেছিল কি, নাকি ছলনায় মজেছিল? নারী জাতির ছলনা। ইয়াস পুনরায় চেঁচিয়ে প্রশ্ন ছিল, জবাব দিচ্ছ না কেন? কিভাবে হলো? কবে কাছে গেছিলাম আমি? হ্যাঁ, একদিন। ইয়াজ ভুরু কুচকে আসে ইয়াজের। কিসের একদিন? সামান্য নড়ে চড়ে উঠে মেয়েটা। ইয়াস কি ভাবছে? একদিন কাছে এসেছিল সে, হাসি পেল যেন, এবং খানিকটা সাহসও সঞ্চয় হলো। আচমকা কোথা থেকে যেন মিতু মিহিকণ্ঠে বলে, বিগত কয়েক মাস যাবৎ রোজ রাতে আপনি আমার ঘরে আসতেন সাহেব, রোজ রাতে আমাকে। থমকা ইয়াস। মেয়েটা বাড়ি এনেছে মাস তিনেক হবে। কি যাতা বলছে মেয়েটা? ইয়াস কড়া কণ্ঠে বলল, মাথা খারাপ তোমার? ছলনা কার সাথে করছো বুঝে করছো তো? এর পরবর্তী তোমার সাথে কী হবে বুঝতে পেরেছো? মস্তিষ্ক নত হয় মেয়েটা, হাঁটু ভেঙে বসে পড়ে মেঝেতে। হাঁটুর নিচে কিছু বিঁধল কি? বিঁধল মনে হয়। আপনার কোনো রাতের কথা মনে নেই? নেশা করে থাকতেন আপনি। তুমি কাছে আসতে দিতে কেন, ব্লাডি উমেন? পুরুষ মানুষের জোরের সাথে আমি পারি? প্রথম রাতে, সেদিন রাতে হাত পা বেঁধে ফেলেছিলেন আমার ওড়না দিয়ে। তারপর মাথা ভনভন করে উঠে ইয়াছে, বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে গাল চেপে ধরল মেয়েটা। ব্যথায় গুঙ্গিয়ে উঠল সে। একবার গিয়েছিলাম, পরের দিন। জানাসনি কেন আমাকে, ব্লাডি কোথাকার? মালিকের সাথে শোয়ার লোভ ছাড়তে পারিস নে? রাস্তার মেয়ে ছিলি তুই, বোঝা উঠিস। শখানেক পুরুষের মানুষ রোজ সামলাতেই তোরা এখানে এসে এত রঙহীন জীবন তোর পোষাবে কোনো? তাই সোজা নামলি মালিককে বশ করতে। আরও অসংখ্য অকথ্য গালি দিল ইয়াস। থরথর করে কেঁপে উঠল মেয়েটা। ইয়াজের হাতের চাপে চোয়াল ছিঁড়ে যাচ্ছে বোধহয়, চোখ জোড়া লাল হয়ে আসছে, মনি বের হয়ে আসার উপক্রম। ইয়াজ হিসিস করে বলল, তোকে রেখেছিলাম কেন? আর তুই করে বসলি কি? হ্যাঁ, তোর মতো হবে না তো কি? ধাক্কা দিয়ে ফেলে দিল মেয়েটাকে। হুড়মুড়ে কাচের উপর পড়লে মেয়েটা, ব্যথায় অপমানে মরে যাচ্ছে যেন। সত্যি তো। কেন পরের বার গুলোতে বাধা দেয়নি? কেন জানেনি ইয়াসকে অথবা কাউকে? এই তো গত রাতে ইয়াস এসেছিল তার কাছে, সারা রাত চলেছে তাণ্ডব। কেন পরে আর বাধা দেয়নি? তার কারণ বিশাল। এখন এক পুরুষ তাকে স্পর্শ করে এই বাড়ি থেকে বের করে দিলে তার জায়গা কোথায়? কোনো
তো হতো, কে বিয়ে করতো তাকে, কে ঘর সংসার দিত? এখানে আর কিছু পাক না পাক অদৃশ্য একটা সংসার আসে। মাতাল স্বামীরা যেমন সারাদিন দেশ দেশান্তরে ঘুরে ঠিক রাতে বউয়ের কাছে ফিরে আদর করতে মরিয়া, সে তো তার আর ইয়াজের সম্পর্কটা এমন দেখতে শুরু করছে, একটা ছোট্ট সংসার ভাবতে শুরু করছে। সে খুব ভালো করে জানে পুরোপুরি অলৌকিক স্বপ্ন এটা। তবুও 10 পুরুষের সংস্পর্শে থেকে এক পুরুষের স্পর্শে কেটে যাক এই পাপের জীবন। কিন্তু এই পাপের ফসল, এই বাচ্চাটা কি করে দুনিয়ায় এলো তা জানা নেই, জানা নেই একদম। ইয়াস কাঙ্ক্ষিত জবাব না পেয়ে উগ্র হলো আরও বেশি। মেয়েটার নরম গালে প্রহার করে গেল লাগাতার। মিতু প্রতিবাদ করল না, কোনো উচ্চবাক্য ব্যয় করল না। কণ্ঠ যেন শব্দ ফুরিয়েছে তার। এই বাচ্চা আজকেই ফেলে দিয়ে আসবি তুই, নাহলে জানে মেরে দিব তোকে। বজ্রপাত হলো যেন মেয়েটার মাথায়। শ্বাস আটকে এলো এক মুহূর্তের জন্য। সম্ভবত এই মুহূর্তে কাচের পর কাঁধ হয়ে পড়ে আছে সে। শরীরে বিভিন্ন জায়গায় চিনচিনে ব্যথা শুরু হয়ে গেছে। তবে সেসব অসহ্য যন্ত্রণা অনুভূত হলো না। ইয়াজের এই একটা কথা দম ফুরিয়ে এলো যেন তার। লোকটা কি বলছে বুঝতে পারা মাত্র হামাগুড়ি দিয়ে উন্মাদের মতো এগিয়ে এলো ইয়াজের পায়ের কাছে। ফুপিয়ে কেঁদে উঠল, আকুতিরা কণ্ঠে আওড়ালো, এটা করবেন না, এটা মহাপাপ, মানুষত্ব মহাপাপ, এ আমি করতে পারবো না। তীব্র রাগ নিয়ে তাকালো ইয়াজ, চিবিয়ে চিবিয়ে বলল, পাপের ফসল এটা, সেটাকে জিয়ে রাখতে চাস? আমার সব শেষ করতে চাস? আমাকে ধ্বংস করতে চাস ওটাকে দুনিয়া আনতে? একটা আমার সন্তান, পাগল পেয়েছিস আমাকে? ইয়াজ ঝুঁকে এলো সামান্য। মৃদু তখনও তার পায়ের কাছে মাথা ঠেকে আকুতি করেই যাচ্ছে। তবে সেসব কানে দেওয়ার সময় এখন না। ঝটকা টানে পাটা সরিয়ে গটগট করে বের হয়ে গেল ঘর থেকে। ইয়াজ বের হওয়া মাত্র মুখ চেপে চিৎকার করে আটকালো মেয়েটা। তার মতো মেয়েকে ইহজন্মে মেনে নেবে না ইয়াজ, আর না তো এই বাচ্চাটাকে। যত রাত লোকটা তার কাছে এসেছে সজ্ঞানে তো থাকতেই না, বরং অন্য এক নারীর নাম জপ করতে পুরোটা সময়। তাকে কল্পনা করতো কি, কার জন্য এত পাগলামি করে এই মানুষ? সে নারীকে দেখার বড্ড স্বাদ হয়েছে আজকে তার। গতকাল তাকে এই মেয়ে মনে করে ডেকেছে, আদর করছে, তিতির। তিতির নাম মেয়েটা। মাঝে মধ্যে সে ভুলে বসতো সে আদতে তিতির নয়, মিতু। লাশের নখে যে সামান্য রক্ত আর মাংস পাওয়া গেছে সেটা রিপোর্ট এসেছে, জানা গেছে সেরকম কিছু। পোস্টমর্টমের রিপোর্ট হাতে নিয়ে দাঁড়িয়েছে সাজিদ তার। এটা সুবর্ণ রিপোর্ট। ডাক্তার মাথা নাড়ল, গম্ভীর মুখে বলল, মেয়েটার নয়। খুব সম্ভবত মেয়েটাকে যখন টর্চার করা হয়েছিল তখন মেয়েটা আত্মরক্ষার জন্য খামচে ধরেছিল। এই স্যাম্পল আগে কোনো লাশের কাছ থেকে পাওয়া গেছে? ডানে বাঁয়ে মাথা ছেড়ে নাকচ করল ডাক্তার, না যায়নি। এটা শুধু এই লাশের নখে পাওয়া গেছে। তবে হ্যাঁ, একটা জিনিস, একই রক্ত এক জায়গায় পেয়েছি আমি। ভুরু জোড়ার ভাঁজে সরু ভাঁজ ফেলে সাজে জিজ্ঞেস করল, কোথায়? ওই বোতামে। যেখানে সূক্ষ্ম একটা রক্ত ছিল, বোতামে লেগে থাকা রক্ত আর ভিকটিমের রক্ত একই মানুষ, একই ব্লাড গ্রুপ, বি নেগেটিভ। থমকায় সাজিদ। আয়নায় দেখলে হয়তো টের পেত তার মুখটা রক্তশূন্য হয়ে গেছে। বোতামটা পাওয়া যায় লাশ থেকে সামান্য দূরে, ধুলোমাখা অবস্থায়। মাথা ভন ভন করে উঠল সাজিদের, গলা শুকিয়ে এলো। অনেকগুলো সূত্র মিলে যাচ্ছে, কিন্তু কেন মিলছে? এত কাকতালীয় কী করে হতে পারে সবটা? এখন আবার ব্লাড গ্রুপ, তা কী করে হয়? সাজিদের কণ্ঠস্বর ভোঁতা হয়ে এলো খানিকটা। আর কি জানা গেছে? ওটা পুরুষ মানুষের রক্ত, আর মাংস ছিল। বয়স আনুমানিক 27 থেকে 32। দেহে হিমোফিলিয়া বিয়ের উপসর্গ আছে। সম্ভবত লোকটা আক্রান্ত এই রোগে। সম্ভবত না, আক্রান্ত। কি আশ্চর্য! আজকে সাজিদের পাগল হওয়ার দিন। কেন হচ্ছে তার? সে পুরুষ মানুষ, তার উপর পুলিশ। তার কি খুনির পরিচয় জানতে গিয়ে এত বুদ্ধিলোপ পেলে চলবে? সাজিদ একটা চেয়ার টেনে নিজে বসলো, ডাক্তারকে ইশারা করলো বসতে। তারপর ধীর কণ্ঠে বলল, মেয়েটার দেহ থেকে কোনো পাওয়া যায়নি বলেছেন? জি যায়নি। আপনাদের ভাষ্যমতে তখন কোনো এক বৃদ্ধ পাশ দিয়ে যাচ্ছিল। আশেপাশের মানুষ আঁচ করতে পারে সম্ভবত তৎক্ষণাৎ পালিয়ে যায়। নিজের চাহিদা শেষ অবধি থাকেননি বা থাকতে পারেনি। ওটা পাওয়া গেলে একটা বিষয় নিশ্চিত হওয়া যেত, এই মানুষটাই কিনা। নিঃসন্দেহে একই মানুষ। মেয়েটা যেভাবে খামচে ধরছিল স্পষ্ট বোঝা যাচ্ছে
কী পরিমাণ টর্চারের সময় ধরেছিল মেয়েটা। সাজিদ থ মেরে যায়। কিছুক্ষণ পর নিজেকে সামলে বলে, বাকি লাশগুলোর যে স্যাম্পল পাওয়া গেছে সেটা ডিএনএ টেস্ট মিলিয়ে দেখছেন এই ব্লাড স্যাম্পলের সাথে? ওগুলোর স্যাম্পল তো ঢাকা থেকে এসে পৌঁছায়নি স্যার। থতমত মুখটা রক্তিম দেখাচ্ছে সাজিদের। হালকা কণ্ঠে বলল, আমাকে আরও 15 দিন আগে জানিয়ে পাঠিয়েছে, এখনও আসেনি। উঠে দাঁড়ালো সাজিদ, শান্ত স্বরে বলল, আমি যোগাযোগ করছি, তারপর পাঠিয়ে দেবো। আর কিছু জানা গেলে জানাবেন। পা দুটো থরথর করে কাঁপছে সাজিদের। বছর সাতেক আগে একদিন এলাকার মাঠে ক্রিকেট খেলার কথা মনে পড়ে গেল। সেদিন কিভাবে যেন পা কেটে গিয়েছিল ঈশানের। আশ্চর্যের বিষয়, ওইটুকু কাটা থেকে রক্ত পড়া বন্ধ হচ্ছিল না কিছুতে। অগত্যা ছেলেটাকে জোর করে ধরে নিয়ে যেতে হলো হসপিটালে। কী কারণ বলেছিল ডাক্তার? হিমোফিলিয়া না? হ্যাঁ, তাই তো। অনিমার মায়ের অপারেশনে আটকে ছিল রক্তের জন্য। বি নেগেটিভ রক্ত তারও পাওয়া যাচ্ছিল না কিছুতে। ঈশান দিয়েছিল না সেদিন রক্ত? হ্যাঁ, ঈশানই তো দিয়েছিল। সুবর্ণার মা যেদিন মারা যায় সেদিন ঈশানের বাড়িতে ইফতারের মাহফিল ছিল। ওই সময় 2 ঘন্টার জন্য কোথাও গিয়েছিল না ঈশান? সুবর্ণার মৃত্যুর সময় ওই সময়টা কি এক ছিল? একই তো ছিল বোধহয়। আর বোতামটা? ঈশানের এই শার্টটা সম্ভবত অনিমা গিফট করেছিল কোনো এক জন্মদিনে। কেনার সময় সেও ছিল সাথে। স্পটে রয়েছে এনফিল্ডের চাকার দাগ। ঈশানের বাহুতে রক্তের ছোপ। শক্তপোক্ত পুলিশ অফিসের সাজিদ তালুকদারের চোখে অন্ধকার দেখল এক মুহূর্তের জন্য। তার কিসের ভিত্তি দেরি করবে? অন্য কাউকে সন্দেহ করলে সাজিদ কি এতক্ষণে অ্যারেস্ট করতে ফেলতো না? করতে পারত। আজ পারছে না কেন? পারা উচিত তো তার। একজন সৎ পুলিশ অফিসার হিসেবে এক্ষুনি তার ছোটা উচিত সঞ্জয় ভোজনকে গ্রেপ্তার করা। কিন্তু সাজিদ সেটা পারছে না। চোখ ঝাপসা হয়ে গেছে, বল পাচ্ছে না শরীরে। গটগট করে গিয়ে উঠে দাঁড়ালো গাড়িতে। ড্রাইভারকে গম্ভীর কণ্ঠে আদেশ করলো থানার দিকে যেতে। বস, মেয়েটার ডিএনএ রিপোর্ট এসেছে। সব পরিকল্পনা তো ঘেটে যাচ্ছে আপনার বন্ধুর জন্য। এখন কি করবেন? খুব সম্ভবত 2-1-এর মধ্যে কিছু একটা ঘটে যাবে। সোমবার দুপুর। ঠিক দুপুর বলা চলে না, দুপুর পেরিয়ে বিকাল। ঈশান অফিসে ছিল। অমিতের ফোন পেয়ে মুখ গম্ভীর থেকে দ্বিগুণ গম্ভীর হলো। সাজিদের ট্রান্সফার কার্যকর হতে কতদিন? ডিআইজি বলছে সামনের মাসে। অনেক দেরি হয়ে যাবে ততদিন। সবেতে জল ঢেলে দিচ্ছে। সেটাই তো বলছিলাম বস, কী করবেন? আপনি ঢাকা চলুন। আমার কেন যেন মনে হচ্ছে যে কোনো সময়। ঈশান থামিয়ে দিল অমিতকে। শীতল কণ্ঠে বলল, বাকি স্যাম্পলগুলো আটকে রাখতে বলেছিলাম, রাখা হয়েছে? হয়েছে, গুড জব। সাজিদের বদলির আগে যেন সেসব এখানে এসে না পৌঁছায়। তিতিরকে রেখে কোথাও যাওয়া নিরাপদ নয়। আমি সরামাত্র ইয়াস মির্জা হামলে পড়বে। বস, ইয়াস মির্জাকে আমরা কোনোভাবে। পুনরায় কথায় বাধা দিল ঈশান। রাশভারী জবাবে বলল, পারি না। প্রমাণ কোথায়? এ দেশে ওর অস্তিত্বের প্রমাণ করো আগে, তারপর না বাকিটা। যেখানে সিঙ্গাপুরের নাগরিকত্ব আছে সেখানে ওদেশ থেকে ওর বিরুদ্ধে কিছু জোগাড় করতে পারবো না আমরা। আপনি কয়েকদিন গা ঢাকা দিন বস। শব্দ করে হেসে ফেলল ঈশান। কাকে কি বলছে? গা ঢাকা দিবে? ঈশান আশ্বাস দেওয়ার হাসালে অমিত। হাসাবে, হাসবেন না বস, ভালোর জন্য বলছি। সব এলোমেলো হয়ে যাবে। ম্যাডামকে আমি দায়িত্ব নিয়ে দেখে রাখবো, আপনি চলে যান। তোমাকে ফাঁসিয়ে দিই? তাই রাজি, তবু যান। সন্তুষ্টির হাসি হাসে ঈশান নরম হয়ে আসে নিজেও সে। অমিত তার অন্ধভক্ত। সে দিলে হাসি মুখে বিষ গলক্ষন করবে ছেলেটা। না অমিত, হয় না। নিজেকে বাঁচাতে আমি তোমাকে ডোবাতে পারি না। তুমি এক কাজ করো, নিজের মতো করে রুস্মিতা মির্জা আর ইয়াস মির্জার খবর করো। জাস্ট একটা প্রমাণ বের করো যেটা এদেশে পাওয়া সম্ভব। তারপর দেখছি আমি সবটা। বস, একটা খবর আছে। ওই তাহমিদ কায়েস, উনি মোহাম্মদপুর থানার এসপি ছিল। ও রুস্মিতার পিছু লেগেছে, কোনো টিচার ফিচার নয়। পুনরায় হাসলো ঈশান। বাঁকা কণ্ঠে বলল, ওই চুনুপুটে আমাকে নিয়ে খেলতে চাই। ছল করে আমার বউয়ের জন্য সম্বন্ধ নিয়ে এসে আমাকে ধরতে, আমার পরিচয় জানতে, আমার এই এলাকায়। ও ভেবেছে আমি এতটাই বোকা ওর সম্পর্কে খোঁজ নেব না? ননসেন্স একটা। ওকে খেলাবো, নাচাবো। ওর কথা বাদ দাও। যেটা বললাম করো। রুষা আর ইয়াস অবধি পৌঁছাও। যা করতে হয় তার জন্য করে ফেলো। আজকে ঈশানদের গেট টুগেদারের আয়োজন করা হয়েছে ছোট্ট করে। ঈশান বারবার না করা সত্ত্বেও ছেলেগুলো ছাড়েনি। তিতির আর নিশিকে নিয়ে ঈশান বের হয়েছে একটু আগে। নুরি যায়নি। না যাওয়ার কারণ, আজকাল ঈশানের সামনে যেতে পারে না।
চোখ তুলে তাকানো তো দূরের কথা, তার উপর ওখানে নাইম থাকবে। তবে নিশি না করার কারণ নেই, কারণ নিয়াজ আগে থেকে জানিয়ে রেখেছিল তাকে। তার উপর তিতির তো বায়না আছে। তিতির বেশ করে লক্ষ্য করছে ঈশানের মুখটা অন্য দিনের থেকে গম্ভীর হয়েছে। তাই তো কাল রাতে আজে বাজে কিছু বায়না করেনি, নিঃশব্দে ঘুমিয়ে গেছিল। সারাদিনে টুকটাক কথা শুধু। প্রচণ্ড কাজের চাপ চলছে নাকি মানুষটার। নিশি বসেছে পিছনে, দু হাতে কানে হেডফোন গোজায়। এদিকে তিতির বারংবার তাকাচ্ছে ঈশানের দিকে। আর চোখে নয়, গন্তব্য দূর খুব একটা নয়, ৮ ঘন্টা রাস্তা। এখানে একটা ছোট্ট রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছে গেট টুগেদার। দুপুরে খেয়েছেন? হুম। শরীর কি খারাপ আপনার? ঈশান একবার তাকালো তিতিরের দিকে। গম্ভীর মুখটা স্বাভাবিক হয়ে এলো খানিকটা। মাথা নাড়ল ডানে বেয়ে, মুখে বলল, অল গুড। তিথি শাড়ি পরে এসেছে, হালকা পার্পেল রঙের একটা শাড়ি। শাড়িটা গত ঈদে তার বড় মামা উপহার দিয়েছিল, পরাই হয়নি, আজ পরলো। ঈশান কি খেয়াল করেছে সেটা? আজকে এত অমনোযোগী কেন লোকটা? সে শাড়ি পরছে আর ঈশান তাকাচ্ছে না। রমণীর কি স্ত্রীগত অধিকার থেকে সামান্য আহ্লাদি হওয়া উচিত নয়? রাগ করা উচিত নয়? স্বামীর সাজগোজ খেয়াল দিয়ে সুন্দর বলেনি? তিতে আনমনে মিনিমিটে হাসল নিজের ছেলে মানুষের চিন্তা ভেবে। রেস্তোরাঁটা ছোটোখাটো রেস্তোরাঁ, সেটাই তো বলেছিল ঈশান, কিন্তু মোটেও ছোটোখাটো নয়। এটা সিলেট শহর থেকে একটু বাইরে, অন্য জেলার মধ্যে পড়ে হতো। বেশ ছিমছাম নিরিবিলি পরিবেশে গোছানো একটা রেস্তোরাঁ, কাঠের তৈরি বলে মনে হচ্ছে। ফেরি লাইট পেঁচানো পুরো ভবন জুড়ে। নিশি আর তিতিরকে নিয়ে ভিতরে ঢুকতে দেখা গেল বাইরে থেকে যত নীরব মনে হচ্ছে, ভেতরটা তত নীরব নয়, বরং প্রায় সবাই এসে পড়েছে। নিয়াজ নাইম দ্রুত পায়ে এগিয়ে এলো। ওই তো ওদিকটার একটা টেবিল থেকে অনিমা আর ঋতু হাত নাড়ছে, ওদেরকে যেতে বলছে ওইখানটায়। ঈশানকে দেখে প্রায় সবাই হইচই শুরু করলো। এদিকে এগিয়ে আসলো এলো সবাই। তিতির খানিকটা আড়াল হলো ঈশানের পেছনে। এরকম পরিবেশে অভ্যস্ত নয় সে। নিশি খুব একটা ইতস্তত করছে, হতে পারে বয়সের ম্যাচুরিটি। তাছাড়া নিশি যে ঈশানের আপন বোন সেটা সবাই জানে, আর নিয়াজের সাথে যে কিছু একটা আছে সেটারও হদিস জানে অনেকে। সুতরাং অনাকাঙ্ক্ষিত আরেক নারীকে দেখে নড়চড়ে উঠল সকলে। বন্ধুমহলে ঈশানের বিয়ে সম্পর্কে আরও অবগত নয় কেউ। ঘুণাক্ষরে বোধহয় কারো আন্দাজ নেই ঈশান বিয়ে করতে পারে। নাইম নিয়াজ দাঁত বের করে হাসছে দুজনে। নিয়াজ গলা খাদে নামিয়ে ঈশানকে উদ্দেশ্য করে বলে, দোস্ত, অ্যানাউন্সমেন্টটা কীভাবে করবি? এক্সাইটেড আমরা, ট্রাস্ট মি। ঈশান চোখ গরম করলো। কীভাবে করবে অ্যানাউন্সমেন্ট? বিয়ে করেছে সে, এটা সবাইকে অবাক হয়ে এমন করছে কেন ফাজিলগুলো? নিয়াজের বাঁকা কথা পিঠে সম্পূর্ণ অন্য প্রশ্ন করলো ঈশান। সাজিদ আসেনি? ঠোঁট উল্টালো নাইম, হতাশ কণ্ঠে বলে, কাজে আটকে গেছে, রাত হবে হয়তো। ঈশান ভুরু কুচকুল, যতই ব্যস্ততা থাকুক এ ধরনের ফাংশনে দেরি করে আসার বান্দা সাজিদ মোটেও নয়। আজ একবার মুখোমুখি হওয়া দরকার সাজিদ তালুকদারে। মুখোমুখি ফিল নেওয়া অনেক কিছু, পরবর্তী পরিকল্পনা সাজাবে তারপরে। তিতির এরই মধ্যে নিশিকে ঘেঁষে দাঁড়িয়েছে। টুকটাক কথাবার্তা হচ্ছে সবার মধ্যে। 5 নামের ছেলেটা উচ্ছ্বাসিত হয়ে এগিয়ে এলো প্রথমে। নিশির দিকে তাকিয়ে সংযত মিষ্টি হাসি আর চোখে তিতিরকে দেখিয়ে বলল, ওটা কে দোস্ত? ঈশান ঘাড় বাঁকিয়ে দেখল তার থেকে খানিকটা পিছনে দাঁড়িয়ে থাকা তিতিরকে। মৃদু হেসে পরিচয় করে দিল। প্রায় সঙ্গে সঙ্গে চোখ পড়ল ওদিকে, ড্রাঙ্কস কাউন্টারের দিকে। হাতে অরেঞ্জ জুস নিয়ে দাঁড়িয়েছে স্বয়ং তাহমিদ কাজ। বলতে গিয়ে থামকল ঈশান। তাহমিদ ছেলেটা পুলিশ হতে পারে, তবে তার সম্পর্কে যা রিপোর্ট অমিত জোগাড় করেছে দিয়েছে তা মোটেও সন্তোষজনক নয়। ছেলেটা হাত ধুয়ে নেমেছে তার পিছনে, কারণটা কি? শুধু রুষা নিশ্চয় নয়, ঢাকার অনেক পলিটিক্যাল মানুষের সাথে রাত দিন ওঠা বসা ছেলেটার। ভালো ক্যারেক্টার সার্টিফিকেট পায় না সে। তার কি উদ্দেশ্য থাকতে পারে নিজের পরিচয় বদলে শিক্ষকগিরি করা? আদৌ রুষাকে খুঁজছে নাকি ইয়াস মির্জার লোকও? সত্যি কি জানে না তিতির তার বউ, নাকি জেনে বুঝে খেলছে ঈশানের সাথে? ঈশান 2 সেকেন্ড ভাবে কিছু একটা বলল, গম্ভীর মুখে বলল, কাজিন। চমকালো তিতির, বলবল্ল নিয়াজরা সবাই হা হয়ে গেল, কারণ তাদের দৃঢ় বিশ্বাস ছিল ঈশান আজকে উঁচু গলায় পরিচয় করে দেবে তিতিরকে। ছেলেটা আজও সেটা করল না। তাহমিদ কায়েসের নজর পড়ছে এদিকটা ভিড়ভাট্টায়। ভিড়ের মধ্যে লম্বা মতো সুপুরুষকে দেখে এক উজ্জ্বল হলো তার চেহারা। এক প্রকার সবাই ঠেলে ঠুলে এদিকটা এসে ঈশানের সাথে হাত মেলাতেই দৃষ্টি আটকালো। তাহমিদ কায়েসের নজর পড়ছে এদিকের ভিড়ভাট্টায়। ভিতরের মধ্যে লম্বা মতো সুপুরুষকে দেখে উজ্জ্বল হলো তার চেহারা।
এক প্রকার সবাইকে ঠেলে ঠুলে এদিকে এসে ঈশানের পাশে সাথে হাত মেলাতে দৃষ্টি আটকাল পাশের পুতুলটার দিকে। একগাল হেসে মাথা ঝুঁকে অভিবাদন জানালো তিতিরকে। সৌজন্যতার হাসি আসলো তিতির। অনিমা আর ঋতু এদিকে এসে তিতির আর নিশিকে মেয়েদের ওই দিকটায় নিয়ে যেতে সংযত মুখে ভাষাগুলো লাগাম ছাড়ালো। অশ্লীল কথার ফুলঝুরি ছুটল এক একজনের মুখ থেকে। এসবের মধ্যে চোখ গরম করে এগিয়ে এলো নাইম আর নিয়াজ। কিরে ভাই, কোথায়? ভাবলাম বউয়ের পরিচয় দিবি, কিসে আটকায় তোর বারবার? আজও পাবলিক তুই। তাহমিদ কাইসিসকে দেখিসনি তো? সে কারণে তো আর মাইকিং করে জানাবি যে ওটা তোর বউ। সাজি যাচ্ছে না কেন? কথা ঘুরবি না। স্টুপিডের মতো পিছু পড়ে থাকিস না। আমার বউকে নিয়ে আমি কি করব সেটা তোদের বলতে হবে না। বিরক্ত মুখে অন্যদিকে তাকায় ঈশান। যতটুকু জেনেছ ততটুকু ছেলেটাতে মোটেও সুবিধা লাগেনি ঈশানে। তিতির তার বউ জানার পর থেকে ছেলেটা চটে যাবে কি? তিতিরকে উল্টোপাল্টা জানাতে চাইবে কি? যদিও ঈশান খুব ভালো করে জানে যে কেউ এসে যা তা বললে তিতির বিশ্বাস করবে না, তবুও এখান থেকে যত দ্রুত সম্ভব মেয়ে দুটোকে নিয়ে বিদায় হতে হবে। ঈশান চুপচাপ বসা। আড্ডা চলছে পুরোদমে। কলেজ ভার্সিটি লাইফে গল্পে মশগুল সবাই। স্মৃতিচারণে ব্যস্ত। পায়ে টেবিলে বসা তিতির। তিতির বারংবার তাকাচ্ছে গম্ভীর ঈশানের দিকে। আকস্মিক মন খারাপ হলেন মেয়েটা। ক্ষীণ অভিমানে বলা যেতে পারে। ফাহিম হাসি হাসি মুখে জিজ্ঞাসা করলো, তোর কি অবস্থা বল? রুষা আসলো না কেন? আগের নাম্বারটায় পেলাম না ওকে। টেবিলের ওপাশে ঈশানের মুখোমুখি বসে আছে তাহমিদ কাইসের। নড়ে চড়ে বসলো এই কথায়। ঈশান কি জবাব দেবে সেটা শুনতে মহা আগ্রহী। ঈশান সম্ভবত এরকম একটা কিছু চাচ্ছিল, লোকটার মতিগতি বুঝতে। যতদিন দূর জেনেছে তার এক কলেজের ফ্রেন্ডের পরিচিত, সে সূত্রে আজকের গেট টুগেদারে এসেছে ছেলেটা। ঈশান হাতের জুসে চুমুক দিতে দিতে বলে, জানি না, আজ কথা হয়নি, কখনো হয় না। মুখ চাওয়াচাই করলো উপস্থিত। রুষার নাম শোনামাত্র কান খাড়া করে রয়েছে তিতির। সরু চোখে দেখছে ঈশানকে। নিয়াজ নাইম বিরক্ত মুখে বসা। এই ছেলের মতিগতি বোঝা তাদের এ জীবনে সম্ভব না। ফাহিম চেয়ারটা খানিক এগিয়ে এসে বলল, ভুরু নাচে বলল, গার্লফ্রেন্ড রাগ করছে বুঝি? কে গার্লফ্রেন্ড? দোস্ত, মন মালিন্য হয়েছে বুঝতে পারছি, ওসব একটু একটু হয়। ঈশান হাতের গ্লাসটা টেবিলে রাখতে রাখতে বলল, আমার সাথে ওর কখনোই সম্পর্ক ছিল না ওর, সেটা তোরাও জানতি। দাঁত বের করে হাসলো ভাই, বাঁকা গলা বলো, মেয়েটা তো শাড়ির আঁচড় ফেলে পড়ে থাকতো তোর পিছনে। অমন মেয়ে আমাদের পিছনে পড়ে থাকলে কবে হুম, তার জন্যই তো আমার সাথে গেল না ওর। বুকের আঁচল ফেলে দাঁড়িয়ে থাকা মেয়েদের কখনো ঘরের বউ হতে পারে না। আর সেই পুরুষ যদি হয় ঈশান আস্বাদন। শব্দ করে হেসে ফেলে সকলে। রুষা সম্পর্কে কম বেশি সবাই জানে। মেয়েটা ঈশানকে পেতে কী না করেছে, ড্রামাবাজ পুরো। ঈশান তখন কোনো সায় দিত সেটা অবশ্য সবারই অজানা। দাঁতে দাঁত চেপে বসে আছে তিতির। বউ হলো সে, অথচ পুরো সময় আড্ডা হচ্ছে রুষাকে নিয়ে। মেজাজ খারাপ হচ্ছে তাই। ইচ্ছে হচ্ছে নির্লজ্জতা চূড়ান্ত করে লোকটার ঠোঁটের ঠোঁট চেপে সবাইকে নিজ থেকে জানিয়ে দিতে। অনিমা সবাই বুঝতে পারছে সেটা। তিতির মুখাভাবে রক্তিম হয়ে গেছে। নিচু কণ্ঠে বলল, ঈশান, একটা শাস্তি দেওয়া উচিত তিতির। নিজ থেকে এ ছেলে কবে স্বীকার করবে বলো তো? এত লুকোচুরি কেসে। তিতির চুপ করে থাকে। মাথা দপদপ করে উঠছে। রুষার সাথে যোগাযোগ নেই শোনামাত্র একগাদা মহিলা ঘুরঘুর করে দিয়েছে ঈশানের আশেপাশে। হি হি হা হা করতে ব্যস্ত। অনিমা ঠোঁট টিপে হাসলো, তোর সংসারে ভয় নেই ভাই? তোর বউয়ের চেহারা দেখছিস? তাকালে ভস্ম করে দিবে। নিয়াজের কথায় চকিত পিছনে তাকালো ঈশান। তিতির তার থেকে দূরে বসা টেবিলে চোখ বুজে ফেলল। সর্বনাশ করেছে। এক প্রকার আতঙ্কিত হয়ে নিচু কণ্ঠে বলল, ওরা এখানে বসেছে কখন? সেই শুরু থেকে সব শোনা যায়। অনিতা তাই বলো গেল। নিয়াজ কাজ জাগিয়ে ধরল ঈশানের। গম্ভীর গলা বলল, এমন তো নয় যে এই রাগে বউ কাছে ঘেঁচতে দিবে না তোকে? তোর তো আর চিনতে নেই। কে বলল নেই? নাইম নিয়াজ দুজনে ঝট করে তাকালো একে অপরের দিকে। একই সাথে চেঁচিয়ে উঠল দুজনে, আছে। এবার উপর নিচ মাথা নাড়ল ঈশান। তুই তুই কি বাসরটা সেরে ফেলেছিস দোস্ত? ঈশান বিরক্ত মুখে তাকালো বন্ধুদের দিকে। ভাব ডিসকণ্ঠে বলল, বিয়ে করা বউ আমার, বিয়ের 2.5 মাস চলে, কোন ধরনের প্রশ্ন করলে? আকাশ থেকে পড়লো দুজনেই। নিয়াজ নিজেকে সামলে কপট অভিমান নিয়ে বলল, জানাইলেন তো, এটা মাইকিং করা বিষয়।
তাহলে তোর গেছে ভাই, বাসর সেরে বউয়ের পরিচয় দিচ্ছিস না, পরে গেট টুগেদারে কি সোজা নিজের বাচ্চা নিয়ে এসে বলবি ওর তুই মামা লাগিস? শাট আপ। তোর বউয়ের আশেপাশে আজকে মৌমাছির অভাব নেই। দেখ কয়টা প্রস্তাব পাস আজকে আবার। সাজের মায়া পর্ব 35। পুরো গল্পটা প্লেলিস্টে। অসম্ভব ভালোবাসি তোমাকে, এই গল্পটা দুটো পর্ব আছে। আজকে রাতে দেব আর কালকে একটা রাতে দেব, ওটা শেষ হবে। তারপরে অ্যাঞ্জেলিনা অ্যাঞ্জেলটা শুরু করব, ওটাও শেষ করে দেব। আর আকাশ পেয়ে গল্পটা, ওটাও দুটো পর্ব আছে। এইটা অসম্ভব ভালোবাসি গল্পটা শেষ করে হয় আকাশ পেয়ে, না হয় অ্যাঞ্জেলিনা, দুইটার একটা গল্প একদম শেষ অবধি শেষ পর্ব টেনে দিব।